আজ ঠিক সন্ধ্যে 7:15 রাইসিনা হিলসে সেখানে কিন্তু শপথ নিতে চলেছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে। দিল্লি জুড়েই সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদেই শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে 7:15 নাগাদ মোদীকে শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ নেবে মন্ত্রিসভাও। আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। একেবারে প্রস্তুতি শেষ পর্বে, কারণ সন্ধ্যে 7:15। তার আগে আমরা জানি যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা যেমন নিশ্চিত করা হয়েছে এবং সুরক্ষিত করা হয়েছে, সব মিলিয়ে শেষ মুহূর্তের ছবিটা একবার জানতে চাইবো। দেখো, একেবারেই বলা যেতে পারে একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশন এই মুহূর্তে চলছে রাষ্ট্রপতি ভবনে, এবং 6টার মধ্যে যারা অতিথি অভ্যাগতরা আছেন তাদের সবাইকে পৌঁছে যেতে হবে রাষ্ট্রপতি ভবনে। তারপরে শুরু হবে 7:15 থেকে শপথ গ্রহণের প্রক্রিয়া। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মোদী সহ ক্যাবিনেটের একটা বড় অংশ তারা শপথ গ্রহণ করবেন, এবং তারপর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রপতির তরফ থেকে একটি ডিনারের ইনভিটেশন রাখা যাচ্ছে, ডিনার হোস্ট করা হবে। সেই ডিনারে উপস্থিত থাকবেন সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা, যারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এবং সেখানে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন, এবং কিছু হাই প্রোফাইল যারা ক্যাবিনেট মন্ত্রীরা আছেন তারাও উপস্থিত থাকতে পারেন সেই দিনের অনুষ্ঠানে। একেবারেই মৈত্রেয়ী, তুমি সঙ্গে থাকো। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগনাউথ, উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। হেভি ওয়েটরা কিন্তু ইতিমধ্যে একে একে পৌঁছে গিয়েছেন নয়াদিল্লিতে, এবং সেখানে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অনেকেই। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। দেশ বিদেশের মোট 8,000 অতিথি আমন্ত্রিত। এছাড়াও রূপান্তরকামী, সাফাই কর্মী, শিক্ষক, পড়ুয়াদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকার কথা সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তবে অনুষ্ঠানে থাকবে না তৃণমূল কংগ্রেস। इधर आ जाओ, इधर आओ ना, इधर आ जाओ, इधर सामने ही खड़े ना। अरे भाई ऐसे थोड़ी होता है। अरे विजुअल, थैंक यू आपको। अगर जाना चाहते हो तो आप ले जाएंगे। নজরে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে হবু মন্ত্রীদের আমন্ত্রণ। মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি রয়েছেন, অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল। এছাড়াও সম্ভাব্য মন্ত্রীদের মধ্যে নাম উঠে আসছে শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়ালে। শরিকদের মধ্যে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় জেডিএস এর কুমারস্বামী, টিডিপির রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেম্মাস্বামীর নাম। জেডিইউর রামনাথ ঠাকুর তালিকায়, আরএলডির জয়ন্ত চৌধুরী, এলজেপির চিরাগ পাসওয়ান। এছাড়াও শোনা যাচ্ছে হামের জিতন রাম মাঝি, আপনার দলের অনুপ্রিয়া প্যাটেল, জনসেনা পার্টির পবন কল্যাণের নামও। বাংলা থেকে 2 মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি, ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুরও। এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। বাংলা থেকে 2জন মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত আর কি কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত বাংলায় যে 12 জন সাংসদ এবার নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 2জনকে মন্ত্রিসভায় যোগ দেওয়ানো হচ্ছে, এবং তাদের 2জনকেই আজকে প্রধানমন্ত্রীর চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি এবং রয়েছেন শান্তনু ঠাকুর। ওরা দুজনেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছেন যে তারা দুজনেই প্রতিমন্ত্রী হতে চলেছেন। দুজনেই তাদের নিজস্ব দায়িত্ব পাওয়ার বিষয়ে তারা অত্যন্ত আশাবাদী, এবং তারা জানাচ্ছেন যে তারা দলের দক্ষ সৈনিক, এবং তারা দলের একনিষ্ঠ সৈনিক। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বই তারা পালন করবেন। একই সঙ্গে দেখো, সার্বিকভাবে যদি ফলাফলের দিকে দেখা যায়, তাহলে বিজেপির আসন সংখ্যা কমলেও
2021-এর নিরিখে কিন্তু বিধানসভা আসন সংখ্যা তাদের কিছুটা হলেও বেড়েছে এবং কিছু কিছু আসনে তাদের পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজও বেড়েছে বলে এটা বিজেপির তরফ থেকেও দাবি করা হচ্ছে। ফলে সেখানে মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদারকে সেই জায়গা থেকেই এই নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবনা রাখা হয়েছে। এই জায়গা থেকে একটু জানবো তোমার কাছে, সুকান্ত মজুমদার মন্ত্রী হলে কি বাংলায় রাজ্য সভাপতি বদল হচ্ছে? কারণ এক ব্যক্তি এক পদ। দেখো প্রিয়াঙ্কা, একেবারেই তার কারণ বিজেপির নীতি রয়েছে যে এক ব্যক্তি তিনি দুই পদে থাকতে পারেন না, অর্থাৎ এক ব্যক্তি এক পদেই থাকবেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিজেপির সভাপতি বদল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে। এই নিয়ে যদিও আলাদা করে কোনো বক্তব্য সুকান্ত মজুমদারের কাছ থেকে জানা যায়নি, তবে সুকান্ত মজুমদার তিনিও একই বিষয় জানিয়েছেন যে দলের নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুটি পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে দল তাকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ তিনি পালন করবেন। কিন্তু এটা খুব স্বাভাবিক যে যেহেতু দল তাকে নতুন দায়িত্ব দিচ্ছে, অর্থাৎ প্রতিমন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ফলে সেক্ষেত্রে তিনি রাজ্য সভাপতির পদে আর তিনি থাকতে পারবেন না। সেক্ষেত্রে নতুন সভাপতি পশ্চিমবঙ্গের জন্য নতুন বিজেপি রাজ্য সভাপতি হওয়া কিন্তু অবশ্যম্ভাবী। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। পার্টি যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সামলাবো, সংগঠনের কাজ করতাম। এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে, মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। আপনি কি প্রতিমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট। আমরা 2জন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে হচ্ছে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে বাংলায় আমাদের IWI এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি, আমার পার্টি, আমার জেলার যারা আছেন তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। আর এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং। ভোটে হেরে যান দুজনেই, যদিও এদিনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন দুজনেই। আজই রওনা দিলেন তারা। দিল্লি গেলেন অর্জুন সিং, দিলীপ ঘোষ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে। যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে, সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছি। নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছু আশা করে না তৃণমূল কংগ্রেস। মন্তব্য তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকবে না তৃণমূল, পাল্টা আক্রমণ বিজেপির। তৃণমূল নেতাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাব? নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা, তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি, কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে। 350-এর বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে, পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান। আজ সন্ধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। তবে তার আগে আপনাদের দেখায় আজ সকাল থেকে নরেন্দ্র মোদী ঠিক কি কি কর্মসূচি পালন করলেন। সকালেই রাজঘাটে পৌঁছে যান নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। তারপরেই অটল সমাধিস্থলে গিয়েও শ্রদ্ধা জানান তিনি এবং সেখান থেকে
ওয়ার মেমোরিয়াল সেখানে পৌঁছে যান নরেন্দ্র মোদী। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সকালে প্রথমেই যান রাজঘাট, তারপর অটল সমাধিস্থল, সেখানে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরবর্তী সময় ওয়ার মেমোরিয়াল সেখানেও যান নরেন্দ্র মোদী, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান। আর এদিকে মোদীর শপথ অনুষ্ঠানের দিন সকাল থেকেই দেশ জুড়ে উৎসব। দিল্লি, পাটনা সহ দেশের বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। আবির খেললেন, কোথাও বাজি ফাটালেন। সকাল থেকেই এই ছবি দেখা গেল দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে। কোথায় গেলি অভিজিৎ? তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদের শপথ নরেন্দ্র মোদীর। সেই উপলক্ষে বাগদার হেলেঞ্চা বাস স্ট্যান্ডে শান্তিযজ্ঞ বিজেপির। আগামী দিনে দেশের উন্নয়নে যাতে নরেন্দ্র মোদী কাজ করতে পারেন সেই কামনায় যজ্ঞের আয়োজন। মঙ্গলময় যজ্ঞ করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে উনি ভারতবাসীকে শান্তিতে রাখবেন। আমার ভারত মাতা ধন্য হোক ভারতবাসী সকল। এই জন্য আমরা সকলেই এই ভারতবাসীর মঙ্গলের জন্য সবাই সম্মিলিতভাবে আমরা ভারতবাসীর মঙ্গল শান্তিযজ্ঞ করছি। আজ সন্ধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। তবে তার আগে আপনাদের দেখাই আজ সকাল থেকে নরেন্দ্র মোদী ঠিক কি কি কর্মসূচি পালন করলেন। সকালেই রাজঘাটে পৌঁছে যান নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। তারপরেই অটল সমাধিস্থলে গিয়েও শ্রদ্ধা জানান তিনি এবং সেখান থেকে ওয়ার মেমোরিয়াল সেখানে পৌঁছে যান নরেন্দ্র মোদী, শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। 3টি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সকালে প্রথমেই যান রাজঘাট, তারপর অটল সমাধিস্থল, সেখানে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরবর্তী সময় ওয়ার মেমোরিয়াল সেখানেও যান নরেন্দ্র মোদী, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান। আর এদিকে মোদীর শপথ অনুষ্ঠানের দিন সকাল থেকেই দেশ জুড়ে উৎসব। দিল্লি, পাটনা সহ দেশের বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। আবির খেললেন, কোথাও বাজি ফাটালেন। সকাল থেকেই এই ছবি দেখা গেল দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে। কোথায় গেলি অভিজিৎ? তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদের শপথ নরেন্দ্র মোদীর। সেই উপলক্ষে বাগদার হেলেঞ্চা বাস স্ট্যান্ডে শান্তিযজ্ঞ বিজেপির। আগামী দিনে দেশের উন্নয়নে যাতে নরেন্দ্র মোদী কাজ করতে পারেন সেই কামনায় যজ্ঞের আয়োজন। মঙ্গলময় যজ্ঞ করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে উনি ভারতবাসীকে শান্তিতে রাখবেন। আমার ভারত মাতা ধন্য হোক ভারতবাসী সকল। এই জন্য আমরা সকলেই এই ভারতবাসীর মঙ্গলের জন্য সবাই সম্মিলিতভাবে আমরা ভারতবাসীর মঙ্গল শান্তিযজ্ঞ করছি। চাঞ্চল্যকর ঘটনা জগৎবল্লভপুরে। বিডিও অফিসের সামনে থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। কিভাবে সেখানে বোমা এলো, কে বা কারা বোমা রাখলো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। পুলিশ সূত্রে কি জানতে পারছো, কে বা কারা বোমা মজুত করলো সেখানে?
দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তারা স্থানীয় মানুষের কথা শুনে তাদের তরফ থেকে ফোন আসে এবং তারা সেখানে যায়, গিয়ে দেখে একটি প্লাস্টিক ব্যাগে 4টি বোমা রয়েছে, সেটিকে উদ্ধার করে নিয়ে চলে আসে। তবে কে বা কারা সেখানে বোম রেখেছে তা নিয়ে পরিষ্কার কিছু তারা বলতে পারেনি এবং এলাকায় যে সিসিটিভি পুলিশের রয়েছে তা চেক করেই বিডিও অফিসের সিসিটিভি রয়েছে সেগুলিকে চেক করা হচ্ছে। বিডিও অফিসের সামনে দুপুরবেলা এই ধরনের বোমা উদ্ধারে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়া। তার কারণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এই অঞ্চল, আজই সেখানে কল্যাণ ব্যানার্জি সাংসদ, তাকে নিয়ে একটি বিজয় মিছিল হওয়ার কথা রয়েছে। আর ঠিক তার আগেই এইভাবে বোমা উদ্ধারে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য। তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই বোমা রাখা হয়েছে আইএসএফ অথবা বিজেপির তরফ থেকে, তারা যৌথভাবে এই বিজয় মিছিলে হামলার একটা পরিকল্পনা ছিল। তবে অবশ্যই এই বিষয়ে বিজেপি বা আইএসএফ এর তরফে যে অভিযোগটা অস্বীকার করা হলো, তারা সেরকম কোনো বিবৃতি দিতে নারাজ। তাদের দাবি পুলিশ ঘটনার তদন্ত করুক, তাদের দলে কেউ দোষী থাকলে তারা কিন্তু ব্যবস্থা নেবে। তবে এই যে রাজনৈতিক চাপানোতর বোমা ঘিরে তা কিন্তু রয়েছে। ধন্যবাদ দেবাশিস। আমাদের যেটা সন্দেহ, বিজেপি এবং আইএসএফ দু ভাই মিলে এলাকা গরম করার জন্য, যেহেতু চারিদিকটাই তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি একদম নিশ্চিহ্নের পথে, একদম শেষের পথে, সঙ্গে ভাইকেও নিয়ে গেছে, সেই এলাকাটাকে গরম করার জন্য এই বোম মজুত করেছিল এবং মিছিল চলাকালীন বোম ফেলে দিয়ে আমাদের নামে দোষ দেবে এরকম একটা চক্রান্ত। চাঞ্চল্যকর ঘটনা, জগৎবল্লভপুরে বিডিও অফিসের সামনে থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। কিভাবে সেখানে বোমা এলো, কে বা কারা বোমা রাখলো, জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কে বা কারা বোমা মজুত করলো সেখানে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তারা স্থানীয় মানুষের কথা শুনে তাদের তরফ থেকে ফোন আসে এবং তারা সেখানে যায়, গিয়ে দেখে একটি প্লাস্টিক ব্যাগে 4টি বোমা রয়েছে, সেটিকে উদ্ধার করে নিয়ে চলে আসে। তবে কে বা কারা সেখানে বোম রেখেছে তা নিয়ে পরিষ্কার কিছু তারা বলতে পারেনি এবং এলাকায় যে সিসিটিভি পুলিশের রয়েছে তা চেক করেই বিডিও অফিসের সিসিটিভি রয়েছে সেগুলিকে চেক করা হচ্ছে। বিডিও অফিসের সামনে দুপুরবেলা এই ধরনের বোমা উদ্ধারে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়া। তার কারণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এই অঞ্চল, আজই সেখানে কল্যাণ ব্যানার্জি সাংসদ, তাকে নিয়ে একটি বিজয় মিছিল হওয়ার কথা রয়েছে। আর ঠিক তার আগেই এইভাবে বোমা উদ্ধারে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য। তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই বোমা রাখা হয়েছে আইএসএফ অথবা বিজেপির তরফ থেকে, তারা যৌথভাবে এই বিজয় মিছিলে হামলার একটা পরিকল্পনা ছিল। তবে অবশ্যই এই বিষয়ে বিজেপি বা আইএসএফ এর তরফে যে অভিযোগটা অস্বীকার করা হলো, তারা সেরকম কোনো বিবৃতি দিতে নারাজ। তাদের দাবি পুলিশ ঘটনার তদন্ত করুক, তাদের দলে কেউ দোষী থাকলে তারা কিন্তু ব্যবস্থা নেবে। তবে এই যে রাজনৈতিক চাপানোতর বোমা ঘিরে তা কিন্তু রয়েছে। ধন্যবাদ দেবাশিস। আমাদের যেটা সন্দেহ, বিজেপি এবং আইএসএফ দু ভাই মিলে এলাকা গরম করার জন্য, যেহেতু চারিদিকটাই তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি একদম নিশ্চিহ্নের পথে, একদম শেষের পথে, সঙ্গে ভাইকেও নিয়ে গেছে, সেই এলাকাটাকে গরম করার জন্য এই বোম মজুত করেছিল এবং মিছিল চলাকালীন বোম ফেলে দিয়ে আমাদের নামে দোষ দেবে এরকম একটা চক্রান্ত। জেতায় বন্ধ পুরো পরিষেবা, সরকারি পরিষেবা চালুর দাবিতে বিক্ষোভ। গঙ্গারামপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজন, কি কারণে সরকারি পরিষেবা বন্ধ রাখা হয়েছে, কি জানতে পারছো, কি কারণে বিক্ষোভ? একদম প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা, সেই পৌরসভা এলাকায় গত দুদিন ধরে পথবাতি, শহর এলাকায় পথবাতি নেই, জল পরিষেবা নেই, এমনটাই অভিযোগ তুলে বিজেপি যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আজ সকালে পথে নামে জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের যেটা দাবি, যে তাদের যারা দাবি করেছেন যে বিজেপির রাজ্য সভাপতি তথা এই লোকসভা কেন্দ্রে, বালুঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার গঙ্গারামপুর থেকে বিপুল পরিমাণে ভোট পাওয়ার জন্যই এক প্রকার ক্ষোভে তারা কিন্তু সরকারি পরিষেবা বন্ধ করেছে। পৌর প্রশাসক এইটা এমনটাই কিন্তু বিজেপি দাবি করেছে এবং তাদের যেটা বারবার দাবি করে বিজেপি দাবি করছেন যে এই যে পৌর পরিষেবা তা যেন দ্রুত চালু করা হোক, না হলে তারা বিজেপিরা বড়সড় আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু জানিয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ।